সন্দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে মন্ত্রী করা হয় তাকে। হজ নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে 2014 সালে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ও দল থেকে বহিষ্কৃত হন তিনি। 2024 সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যও ছিলেন লতিফ সিদ্দিকী। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে টেলিফোনে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, লতিফ সিদ্দিকীকে কখন ট্রাইব্যুনালে আনা হতে পারে আর তার বিষয়ে প্রসিকিউশন কি বলছে জানাবেন। আমরা সকাল থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 12টার পরেই তাকে ডিবি কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে ডিবির বিশেষ প্রিজন ভ্যানে। আমরা প্রসিকিউশনের সাথে কথা বলেছি। প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গতকালকে ওনাকে নিজ বাসভবন থেকে গ্রেফতারের পর কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে কিন্তু কিছু দাপ্তরিক কার্যক্রম রয়েছে। তাকে কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করেছেন তারা জিজ্ঞাসাবাদ করবেন। সেখানে দাপ্তরিক সমস্ত কাজ শেষ করার পরেই কিন্তু তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে নিয়ে আসা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হলে তাকে যেই মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে, সম্প্রতি যেই মামলাটি হয়েছে 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেখানে কিন্তু তিনি 10 নম্বর আসামি হিসেবে তার নামটি রয়েছে এবং সেই মামলাকে কেন্দ্র করেই কিন্তু গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যখন তাকে এই মামলায় তাকে নিয়ে আসা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, সেখানে কিন্তু তাকে খুব বেশি কাজ নেই, তাকে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হবে এবং গ্রেফতার দেখানো হলে এই মামলায় গ্রেফতার 41 জন, মোট আসামি 41 জনের মধ্যে কিন্তু আগে 10 জন বিভিন্ন মামলায় গ্রেফতার ছিল। ইনাকে গ্রেফতার দেখানো হলে নতুন করে 11 জনকে গ্রেফতার দেখানো হবে এবং এই মামলায় তাহলে থাকবে 30 জন থাকবে। এবং এর পাশাপাশি আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সংখ্যা খুব সীমিত। জুনায়েদ আহমেদ পলক এবং জিয়াউল আহসানের মামলা, বিশেষ গুরুত্বপূর্ণ কোনো মামলা নেই। আমরা অপেক্ষা করছি লতিফ সিদ্দিকীকে কখন নিয়ে আসা হবে এবং কার্যক্রম সেটি থাকবে তাকে গ্রেফতার দেখানোর জন্য। আমি একটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে লতিফ সিদ্দিকী টাঙ্গাইল 4 আসনের একজন প্রবীণ রাজনীতিবিদ। যখন তিনি মন্ত্রী ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তখন কিন্তু শাপলা চত্বরের এই ঘটনাটা ঘটেছিল এবং পরিকল্পনাকারী হিসেবে তারা কিন্তু এই তদন্তে কিন্তু পরিকল্পনাকারী হিসেবে তার উঠে এসেছে এবং বেশ কয়েকজন মন্ত্রীর ভেতরে কিন্তু বেশ কয়েকজন যতজন আসামি রয়েছে তার মধ্যে হেভিওয়েট একজন আসামির মধ্যে কিন্তু তার নাম উঠে এসেছে। তবে এখনো পর্যন্ত কোর্ট বসে নাই। কোর্ট বসলে তাকে নিয়ে আসা হলে আদালতের ভেতর থেকে কি নির্দেশনা আসে আমি আপনার মাধ্যমে জানিয়ে দিব। তবে সুমনা, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ পরিস্থিতি। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন 3 জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। নিয়োগপত্রপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসামত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। 3 দিনের সরকারি সফরে দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ধারণা করা হচ্ছে সার্জিও গরের ঢাকা সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনায় গুরুত্ব পেতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সফর শেষে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল 10:30টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সড়ক পথে তারা রওনা হন। এর আগে সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার বিচার দাবি করেন নেতাকর্মীরা। সিলেটে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের। জনক হামলা এবং আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া, মালামাল চিন্তায় পুরো দেশবাসী প্রত্যক্ষ করলো। আমরা এখনো চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা গণভোটের রায় বাস্তবায়ন এবং আমরা আওয়ামী যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল 2024-এ সেই নারকীয় হত্যাযজ্ঞের বিচার চাই আমরা বাংলাদেশে। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, যেহেতু ভোট হবে নির্দলীয়, তাই অংশ নেওয়ার ক্ষেত্রে সবারই সুযোগ থাকবে। প্রয়োজনে সেনা সদস্যদের মাঠে নামানো হবে। জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি সবকিছুতেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় দেশের অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসকের মাধ্যমে চলছে। ফলে যথাযথ সেবা না পাওয়ার অভিযোগ অনেকের। বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং সহজেই সমাধান আমরা পাচ্ছি না। সামাজিক কাজ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সাধারণ যে কাজগুলো, এই কাজগুলোতে আমরা কোনোভাবে করতে পারতেছি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট হতে পারে। অক্টোবরকে সামনে রেখে কাজ করতেছে, কারণ একটা নির্বাচন কিন্তু শুধু ঘোষণা দিলে হবে না। পরীক্ষাটা কোন সময় হয়, বিভিন্ন ধর্মীয় যে আচার অনুষ্ঠান থাকে সেগুলো লক্ষ্য করতে হয়, বন্যা পরিস্থিতি দেখতে হয়। নিষিদ্ধ বলতে কোনো ওই শব্দ আমরা যাব না। একজন প্রার্থী উনি যদি যে পদের জন্য নির্বাচন করবেন সেই পদের যে যোগ্যতা আছে সেটা যদি থাকে এবং যে অযোগ্যতা আছে সেটা যদি ওনার না থাকে তাহলে উনি প্রার্থী হতে পারবেন। এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। নিখুঁতভাবে ভোট সম্পন্ন করতে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। অনলাইনে যে মনোনয়ন যে দেওয়ার যে সিস্টেম ছিল সেটা ব্যবহার হবে না, ইভিএম ব্যবহার হবে না, আর লোকাল গভর্নমেন্টের কোনো স্তরেই পোস্টাল ব্যালটের কোনো সিস্টেম নাই। এমপিওভুক্ত স্কুলের সার্বক্ষণিক শিক্ষক এবং কর্মচারীগণ স্কুল, কলেজ, মাদ্রাসা যেটাই হোক সবগুলো তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। খোদা না করুক কোথাও দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না বা কিছু অবনতি হয়েছে, ইন দ্যাট কেস আমরা সেনাবাহিনী যাতে আবার পরবর্তী ধাপে নিয়ে আসতে পারি সেজন্য এই পরিবর্তনটা আনা। জাতীয় নির্বাচন শেষ হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কোনো দিন তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ফলে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিত্ব কবে নাগাদ ফিরছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন নির্বাচন না হলে স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহি থাকে না, তাই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয় নাগরিকরা। যখন এই মনোনীত প্রতিনিধি থাকে তখন তাদের মধ্যে ওই ওনারশিপটা থাকে না। তারা মনে করে আমরা আসছি কয়েকদিনের জন্য, ইলেকশন হলে চলে যাব, সো তারা ওন করতে পারে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাওয়া দরকার। সেনাবাহিনী আমাদের নির্বাচনে সবসময় একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের যে প্রেজেন্স
সেটা কিন্তু এক ধরনের মানুষকে এক ধরনের বার্তা দেয় যে অন্যায় করা যাবে না, এবং এই বার্তাটাই একটা ভালো নির্বাচন আয়োজন করার জন্য যথেষ্ট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন হবে ধাপে ধাপে। এর জন্য ১ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি সংশ্লিষ্টরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ২৮ জুলাই ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে নীলফামারীর ডোমার উপজেলার পাখির অভয়াশ্রম নিয়ে প্রতিবেদন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গড়ে উঠেছে প্রায় ২০০ বছরের পুরনো পাখির অভয়াশ্রম। গ্রামটি এখন সবার কাছে পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। সেখানে পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। যান্ত্রিক শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে সকালে ঘুম ভাঙে হাজারো পাখির ডাকে। বলছি উত্তরের শান্ত জনপদ নীলফামারীর কথা। ভোরের আলো ফুটতেই চারিদিকে নীরবতা ভেঙে মেতে ওঠে প্রকৃতির এই চেনা সুর। সবুজের সমারোহের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়। ৪ একরের বেশি জায়গা নিয়ে বিশাল বাঁশঝাড়টি এখন পাখিদের অভয়াশ্রম। এখানেই বাসা বেঁধেছে বগ, পানকৌড়ি, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুই সহ নানা প্রজাতির পাখি। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। স্থানীয়দের দাবি, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এখানে ঘর বেঁধেছে হাজারো পাখি। বাঁশঝাড়ের মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এখানে নির্বিঘ্নে বসবাস করছে পাখি। প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর, আর সন্ধ্যা নামলে পাখির ডানার শব্দ আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশঝাড়ের মধ্যে পাখি লাগে, সে পাখি আমরা কোথাও কাউকে দেই না এবং কাউকে মারতেও দেই না। পাখি অনেক দিন থেকে আমরা সংগ্রহ করে রাখি, তবে সরকার যদি আমাদের উপরে একটু লক্ষ্য রাখে তাহলে আমরা অনেক আগে যাব। বিশাল এই পাখির অভয়ারণ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। আমি এখানে ছোটবেলা থেকে দেখতেছি যে অনেক পাখি আছে, বৈশাখ মাসে আবার বেশি হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতে, আর আমাদেরও এলাকায় আছে এই পাখিগুলা, আমাদেরকেও দেখতে খুব ভালো লাগে। ব্যক্তিগত উদ্যোগে পাখি সংরক্ষণের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটি আসলে দেখতে যেমন সুন্দর, সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। সরকারি সহযোগিতার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণে অঞ্চলটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে কথিত আরসার সদস্য মোহাম্মদ জুবায়ের নিহত হয়েছেন। পুলিশ জানায়, ইরানি পাহাড়ের রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে বসবাসকারী জুবায়েরকে তার নিজ বসতঘর থেকে বের করে কয়েকজন সন্ত্রাসী ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। প্রাথমিকভাবে জানা যায়, কথিত আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে বিরোধ ও গ্রুপিং চলছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার আসর থেকে মূল এজেন্ট সহ অন্তত ৮ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে শহরের নিউ মার্কেট সংলগ্ন শফিক প্লাজায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন এজেন্ট সুজন দেবনাথ, সালমান ভুইয়া, ঝন্টু কর্মকার, আকরাম হোসেন, কায়েস মিয়া, শাহাদাত হোসেন চৌধুরী, জহুর ও আলামিন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অভিযানে ৭টি মোবাইল ও ৬০,০০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব ৯। আন্তর্জাতিক প্রসঙ্গ।
কয়েকদিন বিরতির পর আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। কেশম দ্বীপে একটি ভবনে হামলায় এক দম্পতি ও তাদের 2 বছরের শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত মঙ্গলবার জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজে চালানো ইরানের হামলার পরিপ্রেক্ষিতে দেশটিকে শক্তিশালী জবাব দেয়া হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, আবু মুসা, সিরিক ও কিশ শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চার বছর ধরে তুলনামূলক শান্ত থাকার পর ফের সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে। হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুই পক্ষ। হুতিদের সঙ্গে সৌদির সংঘাত আরও বাড়লে পশ্চিম এশিয়ার আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের। গত বছর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতে জর্জরিত পশ্চিম এশিয়া। এর মধ্যেই পুরাতন আরেকটি সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। 4 বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সাম্প্রতিক উত্তেজনা সূত্রপাত একটি ইরানি ফ্লাইটকে ঘিরে। প্রায় 1 বছর পর ইয়েমেনের সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণের চেষ্টা করলে অস্ত্র রয়েছে অভিযোগ তুলে সৌদি জোট তাতে হামলা চালায়। পরে সেই ইরান বিমানটি অন্য একটি স্থানে অবতরণ করতে বাধ্য হয়। এর পরপরই লোহিত সাগরে সৌদির ওপর নৌ অবরোধ দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ। এতে করে 1 দশকের বেশি সময় ধরে চলমান শত্রুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই হুতি বিদ্রোহী কারা এবং সৌদির সাথে এই গোষ্ঠীর কি শত্রুতা? হুতিদের প্রধান শক্তি ও মিত্র হলো ইরান। এর আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ বা আল্লাহর সাহায্যকারী। 1990 দশকে হুসেইন আল হুতির নেতৃত্বে জাইদি শিয়া মতবাদের যাত্রা শুরু। 1962 সালে গৃহযুদ্ধের পর ইয়েমেনে সুন্নি শাসন এলে হুতিরা কোণঠাসা হয়ে পড়ে এবং বিদ্রোহী আন্দোলন গড়ে তোলে। 2014 সালে হুতি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। 2015 সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের দমনে হস্তক্ষেপ করলে এটি একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি চললেও মূল সমস্যার সমাধান কখনোই হয়নি। তেল সম্পদের ভাগাভাগি ও ক্ষমতার দ্বন্দ্ব ভেতরে ভেতরে ক্ষোভ বাড়াচ্ছিল। আর এর মধ্যেই আগুনে ঘি ঢেলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত। ফলে বছরের পর বছর শান্ত থাকার পর আবারও সৌদি আরবের সঙ্গে নতুন এক সর্বনাশা যুদ্ধের ঝুঁকি নিচ্ছে হুতিরা। জাতিসংঘ, ওমান এবং সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় সংকট নিরসনের চেষ্টা চললেও সমাধানের সম্ভাবনা নিয়ে হতাশা বাড়ছে। এমনকি থামার জন্য হুতিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় তেল রপ্তানির জন্য সৌদি আরব এখন পুরোপুরি লোহিত সাগরের ওপর নির্ভরশীল। তবে হুতিদের সঙ্গে সৌদির বড় সংঘাত হলে তা এই তেল রপ্তানির জন্য আরও চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া পশ্চিম এশিয়াতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। ভারতের লোকসভায় প্রশ্নফাঁস ও সরকারি পরীক্ষায় অনিয়ম ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল পাশ হয়েছে। বিরোধী দলের স্লোগান ও বিক্ষোভের মধ্যেই বুধবার বিলটি অনুমোদন দেয় নিম্নকক্ষ। এনডিটিভি জানায়, সোমবার ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি লোকসভায় উত্থাপন করেন। নতুন সংশোধনী অনুযায়ী পরীক্ষা পরিচালনায় যুক্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ 1 কোটি রুপি থেকে বাড়িয়ে 5 কোটি রুপি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য শাস্তি আরও কঠোর করা হয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। এর মধ্য দিয়ে টি-20-র পর ওয়ানডেতেও এখন অধিনায়ক হলেন লিটন দাস। 2 ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়। এছাড়া টেস্টে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করেন মার্টিনেজ লো সেলসোরা। এরপর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে হাতাহাতিতে জড়ান দু দলের খেলোয়াড়রা। এসব অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্বকাপের ফাইনালে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি এখনও উদযাপন করছেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। জয়ের আনন্দ আর জাতীয়তাবোধকে এক সুতোয় গাঁথতে দেশটির একটি স্পোর্টস শপে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক দৃশ্য। সেখানে আর্জেন্টিনার জার্সিতে ফোকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র ছাপিয়ে দেয়া হচ্ছে বিনামূল্যে। আর্জেন্টিনার বেরাসাতেগি শহরের একটি ছোট্ট স্পোর্টস শপের বাইরে মানুষের দীর্ঘ সারি। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী ফুটবল ভক্তরা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। উদ্দেশ্য একটাই, নিজেদের প্রিয় আকাশি সাদা জার্সিতে বিনামূল্যে মালভিনাস দ্বীপপুঞ্জের মানচিত্রটি ছাপিয়ে নেওয়া। সাথে থাকছে 15 জুলাইয়ের তারিখ। এই দিনে 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে হারের পর সারা দেশের ফুটবল ভক্তরা যখন হতাশ, তখন এই অভিনব উদ্যোগ নেন দোকানটির মালিক আরিয়েল এসকালান্তে। তার মতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা মানুষের ভেতরের সুপ্ত আবেগ ও অধিকার বোধকে নতুন করে জাগিয়ে তুলেছে। ফাইনালে হারার পর আমি এখানে বসে ভাবছিলাম এখন আমি কি করতে পারি, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই বিষয়টি আমার মাথায় আসে। সেই চিন্তা থেকেই 15 জুলাই তারিখের সাথে মালভিনাসের মানচিত্র বসিয়ে দিই। এই উদ্যোগ শুধু সাধারণ ভক্তদেরই নয়, নাড়া দিয়েছে 1982 সালে মালভিনাস যুদ্ধে প্রবীণ যোদ্ধাদেরও। আরিয়েলের সাথে যোগ দিয়ে তাকে একটি সম্মানসূচক ফলক উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা। গতকাল কয়েকজন মালভিনাস বীর আমাকে ফোন করেছিলেন। তারা আমাকে ধন্যবাদ জানিয়ে একটি সম্মাননা ফলক দিতে এখানে আসবেন। ফোনে তাদের একজন আমাকে বলেছিলেন মালভিনাস আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দ্বন্দ্ব দীর্ঘদিনের। 1982 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর আজও তা ব্রিটিশদের অধীনেই রয়ে গেছে। তবে জার্সিতে মানচিত্র ছাপানোর এই দৃশ্যই যেন প্রমাণ করে মালভিনাস এখনো প্রতিটি আর্জেন্টাইনীয় হৃদয়ে অমলিন, যা তাদের বারবার এক সুতোয় বেঁধে রাখে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।